সাংবাদিকদের কোনো যোগ সাজশ ছিল কি মানে সেই নির্বাচনটাকে স্বচ্ছ দেখানোর পক্ষে? যখন ফলাফল আসলো, আওয়ামী লীগ 70, বিএনপি 1, আওয়ামী লীগ 240, বিএনপি 5, এইরকম যখন হাস্যকর পর্যায়ে চলে গেল, তখন আমরা বুঝলাম যে কোথাও একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু কেন ফিল্ডে এইভাবে রিপোর্টার হয়েছে। থাকেন আমাদের, তো তারা কেন এই বিষয়টা দেখলেন না? রিপোর্টার থাকে নির্বাচনী কেন্দ্রে এবং তার আশেপাশে। ঘটনাগুলো ঘটেছে হয় থানায়, অথবা টিএনও অফিসে, অথবা ডিসি অফিসে, যেখানে রিপোর্টারের থাকার কথা। তো এই হচ্ছে বাস্তবতা, যে কেউ যদি সত্যি কথা বলতেও চায়, সেটি প্রেস কনফারেন্স হোক, ব্যবসায়ী সম্মেলন হোক, বা রাজনৈতিক সম্মেলনও হোক, সেখানে কেউই ওই স্রোতের বিপক্ষে গিয়ে কথা বলতে পারবে না। এবং আজকেও কি বাংলাদেশে খুব উল্টোপাল্টা কথা কেউ বলছে নাকি? আজকের সরকারের কোনো দোষ নেই, ভুল নেই, ত্রুটি নেই। আজকে সমন্বয়কদের বিরুদ্ধে কে কথা বলতে পারছে? কেউ তো পারছে না। সবাইকেই ওই একই ফ্রেমের মধ্যেই থাকতে হচ্ছে। হুম, হ্যাঁ, কদিন আগে মতিউর রহমান চৌধুরী তিনি বলেছেন ছায়াকে ভয় পাচ্ছি। মানে সেই ভয়ঙ্কর ছায়াটা রয়েই যাচ্ছে। আমি একটু, আপনি বলছিলেন যে ভোটের কথাও বলছিলেন কিছুক্ষণ আগে, যে মানুষের ভোটে যতদিন পর্যন্ত শেখ হাসিনা নির্বাচিত হয়েছেন, যখন থেকে আসলে মানুষের ভোটে নির্বাচিত হওয়া বন্ধ হয়ে গেল, গণমাধ্যমের ভূমিকা এখানে, আপ- আপনিও গণমাধ্যমের কর্তা ব্যক্তিত্ব ছিলেন সেই সময়ে, গণমাধ্যমের ভূমিকা কেমন ছিল? কতটা খবর আসলে গণমাধ্যম প্রচার করতে পেরেছে, যেটা পারে নাই, কেন পারে নাই? আহ আমি মনে করি শেখ হাসিনা 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে যখন 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলেন এবং আওয়ামী লীগ সরকার গঠন করলো সেদিন এবং তার আগে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হলো, তখন থেকেই আসলে আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে এবং শেখ হাসিনার একটা নৈতিক পতন হয়েছে। কারণ তিনি নিজে সবসময় বলতেন যে তিনি মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেন। কিন্তু তিনি দেখিয়ে দিলেন প্রথম বাংলাদেশের ইতিহাসে যে একজন মানুষও যদি ভোট না দেয়, তাহলেও একটি সরকার গঠন করা যায়, এবং সেই সরকারকে তিনি একটি গণতান্ত্রিক সরকার হিসেবে আখ্যায়িত করার আহ, চেষ্টা করেছেন। এবং গণমাধ্যম যে তখন তার খুব প্রতিবাদ করেছে তা না। তবে একটা জিনিস সত্যি, যে তখন গণমাধ্যমে, ধরেন, গণমাধ্যম নিজের থেকে তো আর কোনো কথা বলে না। নিজের থেকে তো গণমাধ্যম তো একটা মাধ্যম, যেখানে জনগণ এসে কথা বলবে। গণমাধ্যমের কর্মী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে ফ্যাসিলিটেট করা, তাই তো? আপনি তো আপনার কথাটা গণমাধ্যমে বলবেন না, হুম। আপনি ফ্যাসিলিটেট করবেন যাতে সাধারণ মানুষের, জনগণের কণ্ঠটা সেখানে প্রতিধ্বনিত হয়। সেই জায়গায় আমি মনে করি যে আপনি যদি শতকরা হিসাব বলতে বলেন, আমি মনে করি 70-80 ভাগ সফল গণমাধ্যম। কারণ তখন বিএনপি বা অন্য বিরোধী দল যারা ছিল, তারা কিন্তু প্রত্যেকে তাদের কথা বলতে পেরেছেন। আমি নিজে শত শত টকশো করেছি, এবং কি বলেননি তারা! সব কথাই তো সরকারের বিরুদ্ধে, যত রকম আন্দোলন সংগ্রাম, হরতাল, অবরোধ, তখন থেকে শুরু করে 2014 সালের আন্দোলনের কথা আপনাদের মনে আছে, টানা লাগাতার, যেটিকে আগুন সন্ত্রাস, বাসে আগুন দেওয়া, মানুষ পড়ানো, তখন প্রতিদিন টকশো হতো, প্রতিদিন সরকারের বিরুদ্ধে কথা হতো। এবং তখন কিন্তু সরকার গণমাধ্যমের এই টকশোগুলি বন্ধ করতে বলে নাই। 14 সাল থেকে শুরু করে টানা 15-16 সাল পর্যন্ত এইভাবে এইভাবে চললো। তারপরে বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হলেন, তারপরে বিএনপি নেতৃবৃন্দের আন্দোলন, বিএনপির নেতারা, আমি নিজেই তো বললাম যে আপনিও করেছেন, শত শত টকশো আমরা করেছি না, বিএনপি নেতারা কথা বলতে পেরেছে। তো গণমাধ্যমের মালিক বা সম্পাদক এসে তো বলবে না যে সরকার তুমি এটা করো, অথবা সরকার তুমি কেন এটা করলা। গণমাধ্যম মানে হচ্ছে জনতার কণ্ঠস্বর হিসেবে এটি কাজ করবে, জনগণ সেখানে এসে কথা বলতে পারছে কিনা। আমি মনে করি সেই জায়গায় আমরা গণমাধ্যমে জনগণের কথা বলার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পেরেছি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা অনেক খবর পাইনি। যেমন, আমরা যদি 2018 সালের নির্বাচনের কথা বলি, 5ই জানুয়ারির যে 18 সালের কত না, 5ই জানুয়ারি না, 18 সালের বোধহয় 30শে হ্যাঁ, ডিসেম্বর ডিসেম্বরে। নির্বাচন হয়েছিল। 30শে ডিসেম্বরের নির্বাচনে যখন ফলাফল আসলো, আওয়ামী লীগ 70, বিএনপি 1, আওয়ামী লীগ 240, বিএনপি 5, এইরকম যখন হাস্যকর পর্যায়ে চলে গেল, তখন আমরা বুঝলাম যে কোথাও একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু আমাদের আমাদের কাছে তো কোনো এভিডেন্স নাই। ওই মুহূর্তে কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া, বাংলাদেশ না, মানে এমনকি বিবিসি সিএনএনও কোনো একটা এভিডেন্স দিতে পারেনি যে এইভাবে কারচুপিটা হয়েছে। আমরা জেনেছি সেটা কয়েকদিন পরে। এবং যখন আমরা জানতে পেরেছি, তখন কিন্তু আর আমাদের কিছু বলার নাই। বলার নাই মানে আমরা আমরা তখন বলতে হলে শুনেছি, জেনেছি, কোনো এভিডেন্স নাই, কোনো তথ্য নাই, কোনো সাক্ষ্য প্রমাণ নাই। কেউ এসে বলবে না যে হ্যাঁ আমার ওখানে রাতে ভোট হয়েছে বা আমি দেখেছি। কোনো একজন প্রার্থী পরাজিত হয়েছেন যিনি, তিনিও বলছেন না হুম। যে কেন কেন ফিল্ডে এইভাবে রিপোর্টার হয়েছে। থাকেন আমাদের, তো তারা কেন এই বিষয়টা দেখলেন না? ফিল্ড রিপোর্টারের চোখের সামনে তো ঘটেনি ঘটনাটা। যেমন, নির্বাচন রিপোর্টার থাকে নির্বাচনী কেন্দ্রে এবং তার আশেপাশে। ঘটনাগুলো ঘটেছে হয় থানায়, অথবা টিএনও অফিসে, অথবা ডিসি অফিসে, যেখানে রিপোর্টারের থাকার কথা না। এবং রিপোর্টাররা যাতে জানতে না পারে, প্রশাসন যন্ত্র চাইলে তো অনেক কিছু করতে পারে, তাই না?
যখন সরকার, সরকারি দল এবং প্রশাসন একসঙ্গে কাজ করে, সাংবাদিকদের চোখে ধুলা দিতে চেষ্টা করে, তখন তো অনেক ক্ষেত্রে তারা পারে, এবং সেটি তারা সাফল্যজনকভাবে পেরেছে। আজকে যারা যতই বড় বড় কথা বলুন, তারা কেন সেদিন 18 তারিখের ওই যে 18 নির্বাচনের পরের দিনই বা ওই রাতেই, নির্বাচন চলাকালীন সময়ই কেন দেখালেন না যে এই যে অমুক জায়গায় রাতে ভোট, ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে? সেরকম কোনো প্রমাণ তো আমরা পাইনি। হ্যাঁ, এটি অবশ্যই আমাদের সাংবাদিকতার দুর্বলতা। আমাদের সাংবাদিকতা এখনো পর্যন্ত অতটা প্রফেশনাল হয়নি যে আমরা অনেক বেশি অনুসন্ধান করে সরকারের ভিতরের অনেক গোপন তথ্য বের করতে পারবো। সেই জায়গায়ও তো দুর্বলতা আছে। আপনি বলবেন সাংবাদিকদের ব্যর্থতা, কিন্তু সাংবাদিকদের কোনো যোগ সাজশ ছিল কি মানে সেই নির্বাচনটাকে স্বচ্ছ দেখানোর পক্ষে? না, আমার জানা মতে সেরকম, আমার জানা মতে না। আমি তো আসলে শুধুমাত্র আমি না, আমি তো বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির মোটামুটি যারা কাজ করেন মূল জায়গাগুলিতে প্রত্যেকের সঙ্গেই আমার কম বেশি যোগাযোগ আছে। আমরা প্রত্যেকেই পরবর্তীকালে অতিরিক্ত রকম বিস্মিত হয়েছে যে আমরা কেউই কিছু জানলাম না। তো এটি সাংবাদিকদের যোগ সাজসের কোনো কারণ নেই, কারণ সাংবাদিক, সরকারকে ক্ষমতায় থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য সাংবাদিকদের দরকার হয় না। বাস্তবতা হচ্ছে এরকম যে যদি গণতান্ত্রিকভাবে নির্বাচনের দরকার হয়, তখন সাংবাদিকদের দরকার হয়। কিন্তু শেখ হাসিনার সরকার যে পরবর্তী মানে 2014, 18 এবং 24 তিনটি নির্বাচন তো তিনি জনগণের ভোটের আশায় থাকেননি। তিনি তার প্রশাসন, পুলিশ এবং তার দলের নেতাকর্মীদের উপরে ডিপেন্ড করেছেন। তার সাংবাদিকদের না হলেও চলতো। সাংবাদিকরা যে ভূমিকা রেখেছে, এই ভূমিকা বাদ দিলেও তিনিই ক্ষমতায় থাকতেন। জি।